খাওয়ার টেবিলটা আজ অন্য দিনের তুলনায় বেশ নিস্তব্ধ। শুভ্র নিচে আসার পর থেকে একটা কথা বলেননি আনিতা বেগম বা ফারুক তালুকদার। শুভ্র কোনো রহস্যের গন্ধ পায়। আনিতা বেগমের পাশের চেয়ারে বসে ছোট্ট ছোট্ট ভাতের দলা গালে পুড়ছে সারা সবার নীরবতা ভেঙে ফারুক তালুকদার থমথমে গলায় বলে উঠল, শুভ্র, তোমার সাথে আমার কথা ছিল। শুভ্র গ্লাস থেকে পানি খেয়ে শান্ত কণ্ঠে বলল, বলো আব্বু, কি বলবা? তোমার লজ্জা করে বাচ্চা একটা মেয়েকে তুলে আছাড় মারতে? দেখো তো, মেয়েটার কোমরে লেগেছে, খুব কান্না করছে। তুমি কি মানুষ? শুভ্র যেন আকাশ থেকে পড়ল। ও কাকে কখন তুলে আছাড় মারলো? আর আছাড় মারলে কি মানুষ বাঁচে? সারার গলায় ভাত আটকে বিষম খাই সারা। আনিতা বেগম তাড়াহুড়ো করে পানি দিতে ঢকঢক করে গিলে নেয় পানিটুকু। শুভ্র এবার সারার দিকে তাকায়, বুঝতে বাকি নেই এ কাজ কার করেছে। এক বলেছে আর এক। সারা তাকাতেই শুভ্র কটমট করে তাকায় সারার দিকে। সাথে সাথে সারা চোখ ঘুরিয়ে সবার অগোচরে জিভ বের করে ভেংসি কাটে শুভ্রকে। শুভ্র চোখ মুখ কুঁচকে নেয়। এ কি এক অবস্থা! পুরো পাক্কা মিথ্যা কথা বলে তাকে ফাঁসিয়ে দিল, তাও আবার ইনোসেন্ট ফেস নিয়ে। তারই বাবা মায়ের কাছে। শুভ্র গোপনে দীর্ঘশ্বাস ফেলল। ফারুক তালুকদার আবারও গম্ভীর কণ্ঠে বলল, আজকের পর থেকে যেন আর না শুনি তুমি ওর গায়ে হাত দিলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ না। ফারুক তালুকদারের কথায় তাল মিলিয়ে আনিতা বেগমও বলে উঠল, এ কেমন ব্যবহার শুভ্র? কাল বিয়ে হয়েছে আর তুই আজ মেয়েটাকে মারলি? ওর বাড়ির মানুষ জানলে কি ভাববে? মেয়েটা আমার এমনিতেই শান্তশিষ্ট, তোর সাথে কোনো অকাজ করেনি সেটা আমি জানি, বরং তুই ওকে বিনা কারণে মেরেছিস। শুভ্র কি বলবে খুঁজে পেল না। একদিনের ব্যবধানে এই বজ্জাত মেয়ের তার বাবাকে কেমন আপন করে নিয়েছে আর তাকে কেমন পরপর করে দিয়েছে। শুভ্রর দিকে তাকে ইনোসেন্ট ফেস নিয়ে সারা আবার বলে উঠল, আম্মা আরও বলেছে আমার কানে চড় দিয়ে আমার কান লাল করে দিবে। শুধুমাত্র উনি একটু ডেকেছে, আমি উত্তর নিতে দেরি করে ফেলেছি বলে। সারার কথায় ফারুক তালুকদার রেগে গেল। কিছু না, তার মানে হচ্ছে ছেলেকে জোর করে বিয়ে দেওয়ার জন্য এই বাচ্চা মেয়েটার ওপর নির্যাতন করছে শুভ্র। কিন্তু ঘটনা উল্টো। ফারুক তালুকদার খেতে খেতে বললেন সারাকে, মা, ও যদি আর একদিন তোমারে মারতে চায় আমারে বলবা, আমি ওর মেরে লাল করে দিব। শুভ্রর কেমন যেন একা একা লাগতে থাকলো। স্মৃতিচারণ করতে থাকলো সারার কথাটায়। আদৌ কি এটা সত্যি বলেছে নাকি এই মেয়ে খেতে খেতে মিথ্যে বলছে? হঠাৎ শুভ্রর মনে পড়ে কিছু মাস আগে সারা অমনোযোগী হয়ে ক্লাসে ব্যাগের ভিতরে মুখ লুকিয়ে খাচ্ছিল। শুভ্র ওকে অনেকবার ডাকলেও শুনতে পায়নি। তখন মার্কার পেন ছুঁড়ে মারে সারার মাথায়, আর সাথে সাথে লাফিয়ে ওঠে সারা। আর তখনই শুভ্র বলেছিল সেই কাঙ্ক্ষিত কথাটি। শুভ্র আবারও দীর্ঘশ্বাস ফেলে কটমট চোখে সারার দিকে তাকালো। মেয়েটাকে যতটা চালাক ভাবছিল তার শেষ 10 গুণ দ্রুত। সারা খাওয়া শেষ করে উঠতেই চোখ যায় শুভ্রর দিকে। শুভ্রর কটমট দৃষ্টি দেখে সারা আবারও ভেংসি কাটে। শুভ্রর মাথায় এবার রাগ উঠে যায়। রাগের আগে আর না খেয়ে অর্ধেক খাওয়া ভাতের প্লেটে হাত দিয়ে উঠে চলে যায় শুভ্র। যাওয়ার আগে সারার দিকে তাকিয়ে ইশারে বুঝিয়ে দেয়, উপরে আসো, পদে পদে হিসেব নিব। শুভ্রর ভাষা সারার বুঝতে কষ্ট হয় না। একটু বেশি মজা করে ফেললো নাকি? সারা শুকনো ঢোক গিলে। শুভ্রর দৃষ্টি পদে পদে চিনে সে, কখন রাগে, কখন হাসে, কখন মন খারাপ থাকে। তবে আজকের দৃষ্টি রাগে ভরপুর। সারা জানে আজ রুমে গেলে তার কপালে এ দুঃখ আছে। এখন তো মোটে যাওয়া যাবে না, পরে এক সময় যাবে। সবার খাওয়া শেষ হলে সারা সব গুছিয়ে রেখে আসে রান্নাঘরে। হুট করেই ফোন এসেছে, ইলার বোন অসুস্থ, তাকে বাড়ি ফিরতে হবে। নিজের বোনের অসুস্থতার কথা শুনে ইলা পাগলের মতো নীরবে কাঁদতে থাকে। বড় বোনদের একটু মায়া বেশি হয়। ফারুক তালুকদার ইলার হাতে কিছু টাকা গুজে দিয়ে গ্রামে চলে যেতে বললেন। বোন একেবারে সুস্থ হলে আবার ফিরতে বলেছে। ইলাও খুশি মনে চলে গেছে। ফারুক তালুকদার রুমে গেলেন আনিতা বেগমকে নিয়ে একটু ভাত ঘুম দিতে।
কিন্তু এদিকে সারা সোফায় বসে দাঁত দিয়ে নখ কাটছে, চিন্তায় তার মাথা শেষ। তারও ঘুম আসছে না। সে কি একটু বেশি বেশি করছে? না মানে তার কি একটু নরম থাকা উচিত, কথা কম বলা উচিত, শুভ্র যা বলে তাই করা উচিত, ওর কথা শুনে চলা উচিত? সারা উঠে দাঁড়ালো, তারপর নিজের জামার গলার কলার টেনে দিয়ে পুষ্পার ডায়লগ দিয়ে বলল, সারা ঝুঁকেগা নেই শালা, উস খাম্বা কি পাস মে, বলে খিলখিল খিলখিল করে হেসে উঠল। আসলেই তার বোনের কথা ঠিক, তাকে শয়তানে মাঝে মাঝেই লাড়াছাড়া দেয়। সারা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকলো। উদ্দেশ্য শুভ্র ঘুমালে ওকে একটু ঘুম ভাঙিয়ে দিয়ে বারান্দায় গিয়ে লুকাবে দরজা দিয়ে। যেইভাবে সেই কাজ, ওড়না ভালো করে গায়ে পেঁচিয়ে বেঁধে নিল যাতে দৌড়াতে সুবিধা হয়। সারা পা পিটপিট করে সে থামল শুভ্র রুমের সামনে। বুক দুরু দুরু কাঁপছে ওর। তাও মনে মনে সাহস জুগিয়ে দরজাটা ধীরে ধীরে কিছুটা খুলে ভিতরে ঢুকল সারা। একই রুম অন্ধকার, জানালার পর্দা ভেদ করে আবছা আলো অস্পষ্ট সব দেখা যাচ্ছে। সারার চোখ গেল বিছানায় কম্বল মুড়ি দিয়ে কাউকে শুয়ে থাকতে দেখে। সারার মুখে হাসি ফুটে উঠল, বিড়বিড় করে বলে উঠল, তালুকদার বেটা, আমারে কোচিংয়ে যেমনি অত্যাচার করছস, আজ থেকে আমি সারা তোর বউ হয়ে সে অত্যাচার করবো একটু ইউনিকভাবে, বলেই ফু দিয়ে নিজের নাকের সামনে আসা চুলটা উড়িয়ে দিল। তারপর পা টিপে টিপে এগোলো বিছানার দিকে। বিছানার কাছে গিয়ে একটু অবাক হলো, এমন চিকন লাগে কেন ব্যাটারে? সারা এক মনে ভাবল, হয়তো কম্বল মুড়ি দিলে চিকন লাগে, সেজন্য চ্যাপটা মনে হচ্ছে। সারা নিজের হাত মুঠো করে উঁচু করে নিল। উদ্দেশ্য শুভ্রর পেট বরাবর একটা ঘুষি দিবে। সারা ঘুষি দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে পিছন থেকে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে ভুরু উঁচিয়ে কেউ একজন গলা ঝাড়ল। চকিতে পিছু ফিরে তাকালো সারা। সাথে সাথে মাথায় আকাশ ভেঙে পড়ল। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আপনি এখানে? শুভ্র সারার দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিয়ে সারার দিকে এগোতে থাকলো। এক পা করে এগোতে লাগলে বুকে হাত গুছেই। এদিকে সারার প্রাণ যায় যায় অবস্থা, গলা শুকিয়ে এসেছে, ঠোঁটগুলো শুকনো মরুভূমির ন্যায় শুকিয়ে গেছে। সারার মনে পড়ছে বাংলার এক প্রবাদ বাক্য, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। সারার অবস্থা এখন অমন। বাঘের খাঁচা এসে বাঘকে সায়স্তা করতে গিয়ে নিজে ফেসে গেছে। শুভ্র এগিয়ে এলো সারা ঠিক এক হাত দূরে। সারার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল প্রায়। শুভ্র এক পা পিছাতেই সারাও এক পা পিছিয়ে বিছানার শক্ত কাঠের সাথে পা লেগে বিছানায় পড়ে গেল। এদিকে শুভ্র এগোতে এগোতে সারার ঠিক সামনে এসে দাঁড়িয়েছে। শুভ্র ঝুঁকে সারার মুখের দিকে কাছাকাছি নিজের মুখ নিয়ে এলো। সারা সরতে যেতে শুভ্র বাম হাত দিয়ে সারার ডান পা বিছানার সাথে চেপে ধরল। শুভ্র এক পা বিছানায় রেখে উবুর হয়ে সারার মুখোমুখি হয়ে গেল। আবছা আলোকিত ঘরের ভিতর বিছানার ওপর দুই কপতি। সারার ভার্ত মুখ দেখে শুভ্র ঠোঁট টিপে হাসল। সে আরও একটু ভয় দেখানোর জন্য সারার মুখের ওপর একটা ফু দিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, পিচ্চি পাখি, এই চঞ্চল তুমিটা, এই গম্ভীর আমিটাকে সহ্য করে নিও। কথাটি বলেই শুভ্র সারার কোমর চেপে ধরল। এদিকে সারার যেটুকু শক্তি ছিল সেটুকু প্রায় শেষ। শুভ্রর চোখ অন্যরকম দিয়েছে। সে বুঝে এই চোখের অর্থ। মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করে সারা। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও, যতদিন বেঁচে থাকবো এই বেটা বজ্জাতকে আর জ্বালাবো না, প্রমিস। আল্লাহ, আমার টিফিনের টাকা সব মসজিদে দিয়ে দেব, তাও বাঁচাও। এদিকে সারার জামার ওপর দিয়ে শুভ্রর কোমরের স্পর্শ আরো দৃঢ় হয়ে যাচ্ছে। সারার বুকের ভিতর লাফাচ্ছে, পুরো শরীরের পশম দাঁড়িয়ে গেছে। এদিকে শুভ্র এতক্ষণ মজা করে ভয় দেখানোর জন্য সারার কাছে থাকলেও এখন শুভ্রর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সারাকে ছেড়ে দিতে পারছে না সে। বিবেক হাজারবার ছেড়ে দিতে বললেও মনের অবাধ্য হৃদয় অনুভূতিগুলো শুভ্রকে ছাড়তে দিচ্ছে না। শুভ্র আবারও এগিয়ে গেল সারার দিকে। ঘাড়ের কাছে মুখ ডোবাতে যাবে, ঠিক তখনই
সারা শুভ্রর বুকে ধাক্কা দিয়ে সরে গেল। এদিকে শুভ্র সরে গিয়ে নিজেও দূরে সরে যাওয়া যেমন তেমন শুভ্র রেগে গেল। তেজি রূপে এগিয়ে সারাকে এবার পুরোপুরি বিছানায় ঠেসে ধরল। সারা কিছু বুঝে ওঠার আগে শুভ্র সারার ঘাড়ের চুল সরিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। আসরের আজান পড়েছে বেশ কিছুক্ষণ আগে। শুভ্রর রুম আগের থেকেও নিস্তব্ধ আর অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে ভেসে আসছে শুভ্রর ঘন ঘন নিঃশ্বাসের শব্দ, সাথে ভেসে আসছে সারার কান্না শব্দ। কিছুক্ষণ পরপর কান্না থামিয়ে ফুপিয়ে উঠছে সে। দুবার দরজা খুলতে গিয়েও খুলতে পারেনি। শুভ্র খাটের স্টানের সাথে সারার গায়ে থেকে ওড়না দিয়ে এখন ওড়ে বেঁধে রেখেছে। সারা অনেক চেষ্টা করেও ছাড়াতে পারে বাঁধন থেকে নিজেকে না। শুভ্র ঘুমাচ্ছে, এদিকে সারা বিছানায় বসে অসহায় মুখে তাকিয়ে আছে শুভ্রর ঘুমন্ত মুখের দিকে। এখন কতটা মায়াবী লাগছে, আর একটু কেমন ভয়ানক শুভ্রকে দেখেছে সে। মনে মনে বিড়বিড় করে কয়েকটা গালি দিয়ে বলে উঠল, শালা বজ্জাত, তোর বউ ভালো হবে না, আসলেই হবে না, কারণ আমি ভালো না। একবার হাতটা খুলে দে, নিচে গিয়েই তোরে বকা খাওয়াবো, একবার খুলে দে। সারার কথা শুভ্র কানে গেল না। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ঘুমাচ্ছে শুভ্র। সারার দিকে স্মৃতিচারণ করতে লাগলো কিছুক্ষণ আগের ঘটনা। শুভ্র সারার গলায় মুখ ডোবাতে যেতেই সারা শুভ্রর মুখে থুতু দেয়। এদিকে সারার হঠাৎ এমন থুতু ছড়ায় শুভ্র নিজের সেন্সে চলে আসে, সাথে প্রচণ্ড রেগেও যায়। রাগে সারাকে কিছু বলতে যাবে, তার আগে সারা আবারও থুতু ছুঁড়ে শুভ্রর মুখে। শুভ্র সারার হাত ছেড়ে দিয়ে ওর মুখ মুছতে যেতেই সারা উঠে দাঁড়িয়ে কামড়ে ধরে শুভ্রর গলায়। এদিকে হঠাৎ আক্রমণে শুভ্র থমকে যায়। সারার দাঁত বসে যায় শুভ্রর গলায়। কামড় দেওয়ার কথা ছিল, আর দিলকে। শুভ্র ব্যথা চোখ বুজে সহ্য করে নেয়। সারা গলা থেকে উঠাতেই শুভ্র এক প্রকার ছুঁড়ে মারে সারাকে। এদিকে সারা তখনও খেপে গেছে, নিজেই কামড়ে শুভ্রকে দোষ দিচ্ছে। কুত্তার মতো কামড়াতে চাইছিলেন, তাই কামড়েছি, বুঝেন মজা বেটা, তার সিরা বজ্জাত, আমারে কামড়াতে আসে। সারার কথায় শুভ্র রেগে গিয়ে নিজেও ঝাঁপিয়ে পড়ে সারার ওপর, নিজের রাগ ক্ষোভ ঝেড়ে দেয় সারার গলার ওপর, তবে কামড়ায় না, জোরে বাইট করে পরপর কয়েক জায়গায়। সারার চোখ ভিজে আসে। শুভ্র সারাকে ছেড়ে দিয়ে কানের কাছে ফিস করে বলে, মাই লিটল বার্ড, একটু বেশি চঞ্চল তুমি, তবে সমান সমান আদর উপভোগ করলাম। আমি এখনো কিছু দেইনি, রাতের জন্য অপেক্ষা করো যান। শুভ্রর গলা থেকে গড়িয়ে রক্ত পড়ছে। এদিকে শুভ্র সারাকে ছেড়ে দিতেই কোনো মতে সারা দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু কোনো লাভ হলো না। দরজার সিটকিনি খোলার আগে শুভ্র একে টেনে নিয়ে এলো বিছানায়। সারা আরও একবার চেষ্টা করলো, তবে ব্যর্থ হলো। শুভ্র এবার সারার হাত পা বাঁধতে চোখ কটমট করে সারার উদ্দেশ্যে বলে উঠল, দোষ না করেও যদি দোষী হতে হয়, তবে দোষ করে দোষী হব, মাই লিটল বার্ড। সারার কান্না বিরক্ত হয়ে একসময় শুভ্রর নাক মুখ মুচকে শোয়া থেকে উঠে বসলো। এতক্ষণ সে ঘুমের ভান ধরেছিল। গলাটা বেশ জ্বালা করছে তার, তবে দাগ হয়েছে, রক্ত জমে গেছে ক্ষত স্থানে। শুভ্র দেখতে চেয়েছিল এই মেয়ে কতক্ষণ কাঁদতে পারে, তবে তার ধৈর্য শেষ হলেও মেয়ের কান্না শেষ হয়নি। ফ্যাস করে কেঁদেই যাচ্ছে। শুভ্র উঠে কোনো কথা না বলে হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বিরক্তি কণ্ঠে বলে উঠল, গেট আউট, যাও এখান থেকে। আপনি গেট আউট, আমি যাব না। শুভ্রর বলতে দেরি, তবে সারার পাল্টা রিপ্লাই করতে দেরি হয় না। মনে হয় প্রশ্ন জানার আগে উত্তর রেডি রাখে। শুভ্র এবার আরো বিরক্ত হলো। বিরক্তিতে চসূচক গালি বের হলো মুখ দিয়ে। তারপর রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, মুখে মুখে তর্ক করবা না, বের হ ঘর থেকে। মুখে মুখে তর্ক করব না বের হও। সারা চোখ মুখ নাড়িয়ে ভেংসি কেটে রিপিট করলো কথাটা। শুভ্র ফোঁস করে শ্বাস ছাড়ল। আল্লাহ তাকে কোন পাপে শাস্তি দিচ্ছে। শুভ্র চুপ থাকতে দেখে সারা হাত উঁচিয়ে আড়মোড়া খেয়ে বলে উঠল, কি ভাবছেন আমার মতো এত লক্ষ্মী বউ কিভাবে পেলেন? লক্ষ্মী না ছাই, বের হতো। লক্ষ্মী না ছাই বলো তো, ভেংসি কেটে বলে সারা ভালো হচ্ছে না, ব্যাটার ছেলের খাইসটা ভালো হচ্ছে না কিন্তু।
চুপ, স্টুপিড। আমার মুখ, আমি বলবো আপনার কি। আমার কি মানে? দেখুন, আমার ঝগড়া করার মুড নেই। আমাকে সরি বলুন, আমি চলে যাচ্ছি। সারা নিজের হাতের নখের দিকে তাকিয়ে ফু দিতে দিতে বলে, এই, আমি কি ঝগড়া করতে আসছি? আর কিসের সরি? বেটা মানুষ মানেই পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। কেন, কয়জনের সাথে করেছো তুমি? আমি করব কেন? আমাদের বাড়ির সামনে মাসুদ বুড়ো আছে, সারাদিন ওর বউয়ের সাথে ঝগড়া করে আমি জন্মের পর থেকে দেখছি। তারপর সারা চাপা কণ্ঠে বিড়বিড় করে বলে উঠল, আব্বু আম্মু বেছে বেছে মাসুদ বুড়োর মতো আমার গলায় এই ঝগড়াটে শুভ্র বুড়োকে ঝুলিয়ে দিয়েছে। এই মেয়ে, কাকে বুড়ো বললে তুমি? আমাকে কোন দিক দিয়ে বুড়ো মনে হয় তোমার? সারা তাড়াতাড়ি দাঁত দিয়ে জিভ কাটল। ভুল সময় ভুল কিছু বলে ফেলেছে। সে কি ভেবেছিল এই বুইড়া ওর মনের কথা শুনতে পাবে? সারাকে চুপ থাকতে দেখে শুভ্র আবার বলে উঠল, কি হলো বলো, কোন দিক দিয়ে বুড়ো মনে হয় আমাকে? দেখুন, আমি ঝগড়া করতে চাই না, আপনি সরি বলুন আমাকে, আমি চলে যাচ্ছি। আমার কাছে গিয়ে বসি, অনেক কাজ আছে। আমারও কাজ আছে। তোমার মতো ফাও বকবক করার টাইম নেই। আর কিসের সরি? হ্যাঁ, এই যে এই গলায় কামড়েছেন, এখন আমার লজ্জা করবে না? আমাকে মেরেছেন আপনি, তাই সরি বলেন, নিচে গিয়ে কিছু বলবো না। নিজের গলার দাগের দিয়ে আঙ্গুল দেখিয়ে বলে সারা, যদিও জানে না দাগ হয়েছে, শুধু জ্বলছে সেটা বুঝতে পেরেছে। তো সরি তো তোমার বলা উচিত আমাকে। কেন? শুভ্র নিজের গলার কামড়ের দাগের দিকে ইশারা করে বলে উঠল, রাক্ষসীর মতো কামড়েছ, এখন সরি বলো। সারা ভেংসি কাটলো, কোনো কথা বলল না। আসলে 3টে দাঁত একেবারে ভিতরে চলে গেছিল। বাহ বাহ সারা, তোর দাঁতে ভালো ধার আছে, এবার আরো কামড়াবি। শুনে শুনে নিজেকেই সান্ত্বনা দিবি সারা। সারাকে চুপ থাকতে দেখে শুভ্র বলে উঠল, কি হলো, সরি বলে বিদায় হও। আমি পারবো না, আপনি বলেন। কামড়েছো তুমি আর সরি বলবো আমি? ইম্পসিবল। তাহলে আমিও বলবো না। বলো সরি। সারা মাথা নিচু করে নিল। শুভ্র ভাবলো হয়তো হার মেনে নিয়েছে। সারা বিছানা থেকে নেমে দাঁড়ালো, জামা ঠিক করে গায়ের ওড়নাটা ঠিক করে নিয়ে দাঁড়ালো। তারপর দরজার দিকে তাকালো। না, দরজা এখন লক করা নেই, এক দৌড়ে বেরিয়ে যাবে বলে। শুভ্র মনে মনে হাসলো। তারপরও বলে উঠল, আচ্ছা যাও, অনুশোচনা করতে হবে না, আমি মাফ করে দিয়েছি। সারা চকিতে রণমূর্তি ধারণ করে তাকালো, তারপর হাসলো। মাজায় হাত গুজে ভেংসি কেটে শুভ্রের উদ্দেশ্যে বলে উঠল, এই আইসে বড় মাফ করতে। কিসের অনুশোচনা? আমি যা করেছি বেশ করেছি, আরও করব, পারলে এভাবে আবারও থুতু দিব বলে মুখ থেকে থুতু ছুঁড়ে এক দৌড় সোজা দরজা খুলে নিচে চলে সারা। এদিকে শুভ্র হতভম্ব, কি ভাবলো আর কি হলোটা? এই মেয়ে জীবনেও ভালো হবে না, তার জীবনটা শেষ করে দিচ্ছে। শুধুমাত্র তার মায়ের সাথে বেশ মিশে গেছে বলে চুপ আছে, নয়তো এতক্ষণ নাজমুল হুদার বাড়িতে অবস্থান করতো না এই বাদর। সারা রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে এসে জোরে জোরে শ্বাস নিল কয়েকবার। হাঁটুতে ভর করে হাঁপাতে লাগলো। ঠিক তখনই আনিতা বেগম সারার উদ্দেশ্যে বলে উঠল, কি হয়েছে মা, তা হাঁপাচ্ছ কেন? সারা এগিয়ে গেল। সোফায় বসে টিভি দেখতে থাকা শাশুড়ির দিকে মাথার কাপড় ইতিমধ্যে পড়ে গেছে। সারা আনিতা বেগমের পাশে গিয়ে বসতে আনিতা বেগম চমকে উঠে বললেন, তোমার গলায় কি হয়েছে? আনিতা বেগমের কথায় চমকে উঠে সারা লজ্জায় মাথা নুয়ে ফেলে। আনিতা বেগম হাসেন। তিনি সারার লজ্জা মাখা মুখটা দেখে বলে ওঠেন, থাকমা, লজ্জা পেও না, এগুলো বিয়ের পর হয়েই থাকে। মাথায় কাপড় দিয়ে ঘুরবা, তাহলে আর কারোর চোখে পড়বে না। শাশুড়ির এমন কথায় সারা আরো বেশি লজ্জা পায়। এদিকে মনে মনে শুভ্রর 14 গোষ্ঠী উদ্ধার করতে থাকে। কি বলবে বুঝতে পারে না। আনিতা বেগম সারার লজ্জা ভাঙাতে বলে ওঠে, যাও মা, একটু কষ্ট করে 1 কাপ চা বানিয়ে নিয়ে এসো তো, আর তোমার শ্বশুর আব্বাকেও 1 কাপ দিয়ে আসিও। আসরের নামাজের পর উনি খান, আজ ইলা নেই বলে দেয়া হয়নি। সারা মাথা নাড়িয়ে আচ্ছা বলে রান্নাঘরে চলে যায়। এদিকে আনিতা বেগম হাসেন। ছেলে আর ছেলের বপু এর সম্পর্ক যে ঠিক আছে, এটা ভেবেই তিনি আনন্দিত। শুভ্রটার যে রাগ ভেবেছিল এত সহজে বউয়ের সাথে মানিয়ে নিতে পারবে না, তবে আজ সারার গলার দাগগুলো বলে দিচ্ছে তার ছেলে বৌমার সম্পর্ক স্বাভাবিক। সারা রান্নাঘরে গিয়ে কটমট করতে থাকে। শুভ্রকে সামনে পেলে তুলে ফেলে দিত ছাদ থেকে, তবে ভাবাও বিলাসিতা। শুভ্র তো তাকে 1 হাত দিয়ে তুলে
ফেলে দিয়ে বাংলাদেশ টু উগান্ডা ট্যুর করিয়ে এনে দিতে পারবে। মনে মনে বকতে বকতে চা বানাতে লাগলো। মনে মনে ভেবে নিল আজ শুভ্রর কফিটা ইচ্ছে করে লবণ দিয়ে ভরে দিবে। খা শালা, খেয়ে একটু লবণের ফিল পা। ঠিক তখনই রান্নাঘরের দরজায় এসে হাজির হয় শুভ্র। শুভ্র নিচে এসেছিল ঠান্ডা পানি খেতে ফ্রিজের, তবে এখন মাথা থেকে পানির কথা চলে গেছে। সারা তখনও শুভ্রকে খেয়াল করেনি। শুভ্র ঠোঁট টিপে হাসে, বুদ্ধি বের করতে হয় কীভাবে সারাকে জ্বালানো যায়। হুট করে মাথায় আসে সারার পিছনে লাগার, তবে এখন কোনো উপায়ই হচ্ছে না। সারা রান্নাঘরে উপস্থিত। শুভ্রতাও এগিয়ে গেল সারার দিকে। সারা ঠিক পেছনে দাঁড়িয়ে মাথাটা এগিয়ে নিয়ে সারার ঘাড়ের দিকে। ঠিক তখনই সারা ঘাড় ঘুরে তাকায়। হুট করে অনাকাঙ্ক্ষিতভাবে কিস হয়ে যায় দুজনের। সারার চোখ বড় বড় হয়ে যায়। শুভ্র সেটার সুযোগ নিয়ে পাশে রাখা কাপের ভিতরে লবণ ঢালতে থাকে আর এক হাত গুজে সারার চুলের ভাঁজে যেন মুখ না সরাতে পারে। এদিকে সারা ছোটাছুটি শুরু করে দেয়। শুভ্রর বুকে ঘুষি দিতে শুভ্রর হাত লেগে একটা কাপ পড়ে যায়। তখনই শুভ্র সারাকে জড়িয়ে ধরে আর সারার ঠোঁটটাও জোরে কামড়ে ধরে সেটে দেওয়ার পরিবর্তে। এদিকে বই হাতে রুম থেকে বেরিয়েছিলেন ফারুক তালুকদার। হঠাৎ রান্নাঘরে কাপ পড়ে যাওয়ার শব্দে তড়িঘড়ি করে ছুটে আসে রান্নাঘরে। সাথে সাথে চমকে উঠে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে ওঠে, সিসি আস্তাগফিরুল্লাহ। বাবার কথা শুনে শুভ্র তড়িঘড়ি করে সারাকে ছেড়ে দিয়ে এদিকে দুজনের লজ্জায় শেষ। দুজনের মনে ছিল দুজনকে শায়েস্তা করার, এদিকে নিজেরা লজ্জায় পড়ে গেছে। ফারুক তালুকদার সোফায় গিয়ে যেতে যেতে আনিতা বেগমকে বলে উঠল, শুভ্রর মা, চলো আমরা কোথাও থেকে ভ্রমণ করে আসি, বাড়িতে এখন থাকা যাবে না। বলেই ফারুক তালুকদার ঠোঁট টিপে হেসে আনিতা বেগমের পাশে বসলেন। এদিকে সারার রাগে দুঃখে লজ্জায় শুভ্রর মাথা ফাটাতে ইচ্ছে করছে। এই লোক যেখানে যায় সেখানে সারা ফেসে যায়। চোখ কটমট করে শুভ্রকে ধীর স্বরে বলে ওঠে, অসভ্য লোক। বাবা এখন কি ভাবলো? সি, আপনারে আমার এখন কি করতে ইচ্ছে করছে। এদিকে শুভ্রর বেশ লজ্জা লেগেছে। সে পরিবারের সামনে ভদ্র, নম্র, শান্ত, গম্ভীর পুরুষ। তার সাথে এমন কাজ বড্ড বেমানান। তার উপর এটা ছিল অনাকাঙ্ক্ষিত কাজ। কিন্তু তার বাবা কি ভেবেছে ভাবলে মাথা কাটা যাচ্ছে। শুভ্র আর দেরি না করে সারার কথার কোনো প্রত্যুত্তর না করেই রান্নাঘর থেকে বেরিয়ে সোজা বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে যায়। শুভ্রকে চলে যেতে দেখে আনিতা বেগম ও ফারুক তালুকদার ঠোঁট টিপে হাসেন। এ হাসিটা শুভ্রর চোখের আড়ালে হয় না। সামনে আসতে এখন লজ্জায় মাথা যাবে তার। এদিকে অসহায় হয়ে আছে সারা। এখন চা নিয়ে শ্বশুর শাশুড়ির সামনে গিয়ে দাঁড়াবে কি করে? তারা কি ভাবছে? সি, একটু আগে গলার দাগ দেখলো আনিতা বেগম, আর এখন তার পিতার সমতুল্য শ্বশুরও দেখলো শুভ্রর সাথে তার সেই অনাকাঙ্ক্ষিত চুম্বন। নিশ্চয়ই তাদেরকে বেয়াদব ভাবছে। তাছাড়া কি ভাববে আর, যে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে আকাম কুকাম করছে। সারা ভাবনার মাঝে আনিতা বেগম একটু চিল্লে বলে উঠল, মাগো, চা দিবা না? আনিতা বেগমের চিৎকার সারা সজাগ হয়। তারপর অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে বলে যে, জি আম্মা, আমি নিয়ে আসছি। সারার দেরি না করে ওড়না দিয়ে বিশাল এক ঘোমটা টেনে নিজের মাথায় দেয়। তারপর চা কাপে নিয়ে ট্রেতে রেখে নিয়ে চলে হলরুমের উদ্দেশ্যে। সারা লজ্জা এখনো কমেনি। বিকেলে চাঁদর পর রান্নাঘরে ঢুকে রাতের খাবার রান্না করছে, তবে মাথা থেকে ঘোমটা সরায়নি। খাওয়ার টেবিলও চুপচাপ খাওয়ার সময় শুভ্র এক দফা লজ্জা পেয়েছে। ফারুক তালুকদার নিজের কপাল চাপড়েছেন। কিছু ঘন্টা আগে যে ছেলেকে সে বউকে না বকা বা মারার জন্য শাসিয়েছিল, এখন তাদের কাণ্ড দেখেই। শুভ্রর গলায় সারার কামড়ের দাগ দেখে ফারুক তালুকদার স্তব্ধ, কিছু বলেননি। তবে ফারুক তালুকদারের দিকে দৃষ্টিপাত হতে শুভ্র বুঝে যায় তার বাবার চাহনি। শুভ্র তাড়াহুড়ো করে খেয়ে রুমে চলে এসেছে। আর তখন থেকে আনিতা বেগম ও ফারুক সাহেব হেসে চলেছেন ঠোঁট টিপে। বেচারি সারা গালে হাত দিয়ে বসে আছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছিল তার। না পারছে গিলতে, না পারছে উগড়াতে। কোনো রকম খাওয়া শেষ করে বাসনগুলো ধুয়ে রুমে চলে এসেছে। বিছানার দুই প্রান্তে দুজন বসে আছে। কারোর মুখে কোনো কথা নেই দেখে বোঝা যাচ্ছে তুমুল ঝগড়া হয়েছে দুজনের। শুভ্রর চাহনি শান্ত থাকলেও সারার আগে ফুসছে। শুভ্র শেষ কথাটা তার গা জ্বালিয়ে দিয়েছে। সে নাকি ফিডার খাওয়া বাচ্চা, কথায় কথায় ম্যামা করে কাঁদে। কবে কেঁদেছে? হ্যাঁ, কখনো কাঁদেনি, তাও কেন বললো? সারার দিকে এক পলক তাকে শুভ্র গম্ভীর কণ্ঠে বলে উঠল,
আমি যা বলবো চুপচাপ শুনবে। আমার কথার মাঝে কোনো কথা বলবা না, আর বলতে হলে আমার বলা শেষে বলবা আই রিপিট, কোনো কথা বলবা না। সারা মুখ তুলে ভেংসি কাটে শুভ্রর দিকে। শুভ্র অতি কষ্টে নিজের মেজাজ ঠান্ডা করে নিয়ে সারার ভেংসি কাটা হাবোধক মনে করে বলতে শুরু করে, শোনো সারা, তুমি আমারে যা ভাবো আমি তা মোটেও না। তোমার সাথে এই ফানি মোমেন্ট স্পেন্ড করছি বলে আমি মানুষটা মোটেই ফানি না। আমাদের বিয়েটা হয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে, যদিও এতে আমি তোমার কোনো দোষ দিব না। আর কেনই বা দিব? তুমিও জানতে না হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে। আমি চাইলে আমাদের ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্কটা জোর করে ঘটাতে পারি। এখন তুমি বলবে আমি কেন এটা বলছি। আসলে তুমি জানো এই প্রশ্নটা উঠবে আর উঠছে। আব্বু আম্মু কি ভেবেছে জানি না, আমারই ভুল তোমার গলায় বাইট করা। আব্বু আম্মু ভেবেছে আমাদের সম্পর্ক স্বাভাবিক, তারা হেসেছে। তবে তারা কিন্তু ভুল, আমাদের সম্পর্ক কিন্তু ঠিক না। কিছুটা উত্তপ্ত তেল আর ঠান্ডা পানির মতো, যা কখনো মেলাতে পারে না একসাথে রাখলেও। শুভ্র থামে, সারা অপলকভাবে চেয়ে আছে শুভ্রর দিকে। চোখের পলক পড়ছে না তার, বেশ গুরুত্ব দিয়েই শুনছে শুভ্রর কথা। শুভ্র জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করে, প্রথমত তুমি আমার স্ত্রী, আর দ্বিতীয় তুমি আমার স্টুডেন্ট, আর তৃতীয়ত তুমি আমার ভবিষ্যৎ সন্তানের জননী। প্রথম ও দ্বিতীয়টা এখন বাদ। তুমি আমার স্টুডেন্ট, সে ক্লাস 9 থেকে তোমাকে পড়াচ্ছি আমি। তুমি জানো আমি ভার্সিটির লেকচারার। আমার পার্সোনালিটি মোটেও ফানি ক্যারেক্টার না। আর তুমি দেখছো আমি কেমন। তুমি সবেমাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছো। আমি জানি তুমি পড়াশোনায় ভালো, তবে মনোযোগ কম। হয়তো কাল তোমাকে নিতে আসবে, চলে যেও। আসার সময় বই নিয়ে আসবে। আম্মু বলেছে কি জানি না, তবে আমার আম্মু চায় তার বৌমা পড়ুক। সে নিজেই আমাকে বলেছে আমারও ইচ্ছা তুমি পড়ো। প্রতিদিন আমি ভার্সিটি যাওয়ার সময় তোমাকে কলেজে নামিয়ে দিব, আসার সময় নিয়ে আসব। আর তুমি আমার স্ত্রী, আর একজন স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয় তুমি জানো। তাও আমি বলছি শারীরিক ও মানসিক দুটো দিক আছে এই সম্পর্কের। আমি চাই দুটোই তোমাকে সুযোগ দিতে। যে জানো আমাদের বয়সের ফারাক, এটা এখন অ্যাভেলেবেল বলে। তাও আমি চাই তোমাকে সময় দিতে। যতদিন তোমার ইচ্ছা, তুমি যতদিন নিজ ইচ্ছায় আমাকে কাছে না ডাকবে, আমি ততদিন তোমাকে স্পর্শ করব না। তবে আমি চাই তুমি সবসময় স্বাভাবিক থাকো। আব্বু আম্মু এখন যা ভাবছে, হয়তো ভাবছে ছেলে বউয়ের লজ্জা নাই, তবে আমি চাই না আর এসব ভাবুক। তোমার আর আমার সব ঠিক থাকুক। আর আমার শেষ চাওয়া, আমার আব্বু আম্মু আমার সব থেকে প্রিয়। তুমি তাদেরকে আপন করে নিও, যেভাবে সেভাবেই সারা জীবন আপন ভাবিও। আশা করি তারা কখনো তোমাকে কষ্ট দিবে না। আই এম সরি। আমি কাউকে সরি বলি না, তাও তোমাকে সরি। এই কথাগুলো আমার কাল রাতে বলা উচিত ছিল, কিন্তু আমার ব্যর্থতা, বলতে পারিনি। আমি তোমাকে আঘাত করেছি, তার জন্য আবার সরি। শুভ্র থামে, সারা কিছু বলতে যাবে, তখনই শুভ্র আবার বলে ওঠে আই রিপিট, তুমি আমার স্ত্রী, তুমি আমার ভবিষ্যৎ জননী, সন্তানের জননী। আমাকে ছেড়ে যাওয়ার কথা যদি ভাবো, তাহলে তোমার হাত পা ভেঙে প্যারালাইসিস রুগী বানিয়ে হুইল চেয়ারে করে আমার কাছে রেখে দিব, মাই লিটল বার্ড। শেষ কথাটা শুভ্র বেশ নেশালো কণ্ঠে বলে। শুভ্র লিটল বার্ড কথাটা শুনলেই সারার কেমন জানি গায়ের পশমগুলো শিউরে ওঠে, পেটের মধ্যে গুড়গুড় করে ওঠে। সকাল সকাল ব্যাগ গুছিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ফারুক তালুকদার ও রানিতা বেগম। যদিও সারারা বুঝতে পারেনি, তবে তারা চায় ছেলে বৌমাকে একটু প্রাইভেট স্পেস দিতে, একটু একান্ত সময় কাটানোর সুযোগ করে দিতে। যদি এতে হতবাক সারা, কারণ আজ তার বাড়ি থেকে নিতে আসতে চেয়েছিল। তবে সারার যাওয়ার কোনো মুড নেই। তার উপর রানিতা বেগম যাওয়ার আগে বলে গিয়েছেন 1 সপ্তাহের ভিতরেই ফিরে আসবে, যখন একসাথে সারাকে নিজের বাসায় যেতে দিবেন। এখন আপাতত সারাকে বাড়িতে থাকতে বলেছেন, আর নাজমুল হুদাকেও নিষেধ করেছে ফারুক তালুকদার। শুভ্র নিজের বাবা মায়ের চালাকি বুঝতে পেরেছে, তবে সে কিছু বলেনি। ভার্সিটির ছুটি কাল শেষ, তারপর থেকে আমার নিয়মিত ভার্সিটিতে যেতে হবে। মেয়েটা একা বাড়িতে থাকবে ভাবতেই শুভ্র চমকাচ্ছে। আদৌ কি থাকতে পারবে? শুভ্রর ভাবনার ছেদ বসিয়ে ঘরে ঢুলতে ঢুলতে সারা বলে ওঠে, আচ্ছা আপনার নানা তো দাদা অসুস্থ, মানে বুঝলাম না।
আম্মা এটা কি বলল? এ তো বাংলা ব্যাকরণের চেয়েও কঠিন আত্মীয়তা। সারার কথায় প্রথম মনোযোগ দিয়ে তাকিয়ে শুনলেও শেষ বাক্যটুকু শুভ্র শুনে হেসে দেয়। তার মাঝে সারাকে আস্থা করে বোকা বানিয়ে চলে গেল। মেয়েটা বুঝতেও পারল না। শুভ্রকে হাসতে দেখে সারা বিছানায় বসতে বসতে আবার বলে ওঠে, আচ্ছা, আপনি এমন ক্যাবলাকান্তের মতো হাসছেন কেন? শুভ্র সহসা হাসি থেমে ভুরু কুঁচকে সারার দিকে তাকে বলে ওঠে, ক্যাবলা মানে কি? ক্যাবলা মানে জানে না, আবার নাকি ভার্সিটিতে টিচারগিরি করে। সারা বিড়বিড় করে ভেংসি কেটে বলে, এই তুমি কি বিড়বিড় করছো? কিছু না। শুভ্র আর কথা বাড়ায় না, ছাদে চলে যায় একটু সকালে নরম রোদ উপভোগ করতে। এদিকে সারা চলে যায় রান্নাঘরে দুপুরে রান্না সারতে। পড়ার টেবিলে মুখ গোমড়া করে বসে আছে সারা। কত ভাবলো বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত পড়া লাগবে না, কিন্তু সে আশায় এক বালতি পানি ঢেলে দিয়ে শুভ্র নিজে লাইব্রেরি থেকে বেছে বেছে এসব বইগুলো খুঁজে এনে দিয়েছে তাকে পড়তে। শুধু পড়তে নয়, সামনে চিকন সরু লম্বা একটা লাঠি নিয়ে বসে আছে। পড়া ভুল হলেই ঠাস করে তার পিঠে পড়বে। মাত্র দুপুরে খাওয়া শেষ, 1 ঘন্টা টিভি দেখে উপরে এলো সারা। আর আসার সাথে সাথে ঘরের দরজার সিটকানি লাগিয়ে সারাকে পড়তে বসে দিল। প্রথম দিন সেজন্য বাংলা বই পড়তে বলেছে, সবকিছু পড়া ধরবে তার। গত 50 মিনিট ধরে সারা বিড়বিড় করছে, তবে পড়ছে না। কথায় কথায় শুভ্রকে অভিশাপ দিচ্ছে। অভিশাপগুলো এমন, শালা তোর ভালো হবে না, তোর বউ ভালো হবে না, তোর বিয়ে হবে না, থুক্কু বিয়ে হবে, শান্তি পাবি না, এমনিতেও পাবি না, আমি তো দিবই না শান্তি, তোরে ঠান্ডা পানিতে চুবামু হঠাৎ করে কেউ পড়তে বসায়। সারার বিড়বিড় করা মাঝে শুভ্র অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বই দাও। শুভ্রর কথা শুনে চমকে ওঠে সারা। পড়ার পও উচ্চারণ করেনি সারাক্ষণ সারা। এমনিতেই শুভ্রকে দেখলে গুলিয়ে যায় সব। তা আবার আজ হঠাৎ বাংলা নিয়ে বসিয়েছে। এই বাংলার শব্দ অর্থ আর ছোট প্রশ্ন সারার ছোটবেলা শত্রু, মাথাতে একটুও থাকে না। সারাকে চুপ থাকতে দেখে শুভ্র ধমকে বলে ওঠে, কই বই দিতে বললাম না? বই দাও। গত 52 মিনিট 25 সেকেন্ড বিড়বিড় করছো, একটা শব্দ আমার কারণে আসেনি। তোমার টাইম দিয়েছিলাম 30 মিনিট, সেখানে 22 মিনিট এক্সট্রা লাগলো। এখন যদি পড়া ভুলে যাও, পা উঁচু করে দাঁড় করিয়ে 1 পা পড়া মুখস্থ করাবো। শুভ্রর কথা শুনে সারা শুকনো ঢোক গিলল। সে জানে তার অপরিচিত গল্পের সব হবে, তবু ভুলে যাচ্ছে। আর শুভ্র যা বলে তাই করে। সত্যি সত্যি কি দাঁড় করিয়ে রাখবে? না, এখন তো তার বউ হয়ে গেছে, এখন আর কিছু করবে না। সেই ভেবেই সারা বই এগিয়ে দিয়ে কিছুটা ভাবনি বলে ফেলে, আমি অবশ্যই পারবো, তবে আপনি পারবেন না, ফিজিক্সের স্যার আবার বাংলা নেবেন তো। শুভ্র সারার বইটা হাতে নিয়ে ভুরু গুটিয়ে বলে, তো আবার কি, ধরুন তাড়াতাড়ি, আমার বসে থাকতে ইচ্ছে করছে না। শুভ্র একটা দম নিয়ে সারাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, 2 মার্কের প্রশ্ন, অনুপমের সাথে কল্যাণীর বিয়ে হয়নি কেন? শুভ্রর করা প্রশ্ন শুনে সারা চুপ হয়ে গেল। সে তো গল্প পড়েনি, সে খালি লেখক আর শব্দ অর্থ পড়েছে, এখন বলবে কিভাবে? সারাকে চুপ থাকতে দেখে শুভ্র আবার বলে উঠল, কি হলো বলো। শুভ্রর কথা শুনে সারা শুকনো একটা ঢোক গিলে বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে বলে উঠল, অনুপমের সমস্যা ছিল তাই বিয়ে হয়নি। কল্যাণীর মতো সুন্দর মেয়েকে হ্যাবলাকান্ত ছেলের বিয়ে করে, তাই বিয়ে হয়নি। বলেই সারা নিজেকে নিজে বাহবা দিল। গল্প না বললেও সে শুনেছে কল্যাণী সুন্দর ছিল, সেটা ধরেই বলল। সারা এবার মাথা উঁচিয়ে শুভ্রকে বলে উঠল, কি ঠিক বললাম তো? সারার কথাটা আধো মুখের মধ্যেই থেকে গেল। ওর চোখগুলো বড় বড় হয়ে গেছে। ওর দিকে রাগী চোখ নিয়ে হাত মুষ্টিবদ্ধ করে তাকিয়ে আছে শুভ্র। চোখগুলো লাল টকটকে। হুট করেই সারা কারণ বুঝলো না। সারা মিনমিন করে কিছু বলতে যাবে, তার আগেই শুভ্র বলে উঠল, 1 পা উঁচু করে কান ধরে দাঁড়িয়ে আছে সারা। তার ঠিক সামনেই রাগের অনুমূর্তি ধারণ করে দাঁড়িয়ে রাগে ফুঁসছে শুভ্র। চোখ মুখ অসম্ভব রকমের কঠিন, চোখগুলো লাল টকটকে। সারার ভয়ে ঘাম ঝরছে, মৃদু কাঁপছে মেয়েটা। শুভ্র রাগী কণ্ঠে গম্ভীর স্বরে বলে উঠল, বল ফরিদকে। কে এই ফরিদ যার নাম তুই বইয়ে লিখেছিস? সারা কিছু বলতে পারে না। কি বা বলবে সে? বলার মতো কি আছে তার? সে তো চেনেও না এই ফরিদকে।
সেই তখন থেকে তাকে বিনা কারণে জিজ্ঞাসা করছে। সারাকে চুপ থাকতে দেখে শুভ্র আবার বলে ওঠে, বল এই ফরিদকে, আই রিপিট, ভালোভাবে বল, নয়তো তোর কপালে দুঃখ আছে। আমি কিভাবে জানবো কে সে? সারা মাথায় নিচু করে বিড়বিড় করে বলে, তুই জানিস না মানে? আমার কি কানা মনে হয় আমারে, নাকি তোর বলদ মনে হয়? শুভ্র বেশ হুঙ্কার দিয়ে কথাটা বলে, তো আমি কি জানি আপনি কানা নাকি বলদ? এমনি তো তো চোখে চার খাটান, মাঝে মধ্যে কানাও হতে পারেন। কথাটা মনের ভুলে একটু জোরে বলেই দাঁত দিয়ে জিভ কাটে সারা। ভুল সময়ে ভুল কথা বের হয় তার ঠোঁট জোড়া থেকে, সিরিয়াস সময়েও তা মানে না। সারার এহেন কথায় শুভ্র রাগ যেন দ্বিগুণ হয়ে যায়। চোখ মুখ আগের চেয়ে বেশি কঠিন করে বলে ওঠে, হুঙ্কার ছেড়ে বলে, ঠাটিয়ে বেয়াদবি করা ঠিক করে দেবো বেয়াদব। শুভ্রর এবারের কথায় কেঁপে ওঠে সারা, চোখের কোণে এসে ভিড় করে উত্তপ্ত গরম অশ্রু। শুভ্র আবারও রেগে বলে ওঠে, রাগাস না, বল এই ফরিদকে, কি সম্পর্ক তোর সাথে তার? সারা কিছু বলে না, চোখ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। এ তো কিছুক্ষণ আগে হঠাৎ শুভ্র বই ছুড়ে দিয়ে উঠে দাঁড়ায়। সারা ভেবেছিল সে হয়তো পড়া পারেনি, তাই তাকে বকবে বা মারবে, তবে তা না, শুভ্র ডিরেক্ট তাকে কান ধরে এক পা উঁচু করে দাঁড়াতে বলে। সারা যেন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে যায়। সে তখন থেকে শুভ্র জিজ্ঞাসা করে যাচ্ছে, ফরিদকে? হ্যাঁ, সারা পড়ার সময় কলম নিয়ে খেয়েছিল, বইয়ে ফুলও আঁকিয়েছে ওই নামের পাশে। তবে নামটা বইয়ের আগে থেকেই ছিল, কিন্তু সেটা তো সে বুঝতে পারছে না। সে স্পষ্ট দেখছে পুরো বাংলাতেই লেখা সিদ্ধার্থ প্লাস ফরিদ, সেখানে সারা একটা ফুল আঁকিয়েছে, কিন্তু ব্যাপারটা যে এমন ঘুরে যাবে তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে সারার। মাথাটা নিচু করতে করতে জামার সাথে সাথে গলার কাছে এসে থুতনি ঠেকে শুভ্র বিরক্ত হয়ে তার নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে ওঠে, বল, আমি কিছু বলবো না, তবে লুকালে কপালে খারাপ কিছু আছে, বল। কি বলবো আপনাকে? সে কখন থেকে বলছে আমি চিনি না, তাও জিজ্ঞেস করে যাচ্ছেন। হ্যাঁ ফরিদ আমার। সারা আর কিছু বলতে পারে না, তার আগে প্রচণ্ড আক্রোশ নিয়ে ঝাঁপিয়ে পড়ে শুভ্র সারার টকটকে রক্ত লাল ঠোঁট জোড়ার ওপর। নিজের প্রচণ্ড রাগ ঢালতে থাকে সেই ঠোঁটে। শুভ্র নিজের হাতে থাকা বাংলা সাহিত্য বইটা ছুঁড়ে এক হাত দিয়ে সারার কোমর চেপে ধরে রাখে, সারার চুলের পেছনে রাখে। সারা আকস্মিকতায় চমকে যায়, তবে যখন বুঝতে পারে তখন জোরে সরানোর চেষ্টা করতে থাকে, তবে শুভ্র ছাড়ে না। সারার মুখে অন্য পুরুষকে আমার শব্দটা শুনে সহ্য করতে পারল না শুভ্র। হ্যাঁ, মেরেই ফেলবে যদি কেউ থাকে। সারা শুধু তার বিয়ে করেছে মানে বউ তার। অতীত বিয়ের সাথে সাথে সে শুভ্র ঠেলতে ঠেলতে এক প্রকার বিছানার কাছে নিয়ে আসে সারাকে। সারা তখনও ছটফটাচ্ছে। সারার চোখে এবার আরও বাধাহীন হয়ে গেছে, দম নিতেও কষ্ট হচ্ছে তার, চোখগুলো বড় বড় হয়ে গেছে। শুভ্র বুঝতে পেরে বিছানায় ছুঁড়ে ফেলে সারাকে। বিছানায় পড়ার সাথে সাথে সারা জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করে। সারা জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে রাগী চোখে শুভ্রের দিকে তাকিয়ে বলে ওঠে, অসভ্য লোক, আমি আর একটু হলেই মরে যেতাম নির্দয়, নিঃশ্বাস আটকে গেছিল। সারা আবারও কথাটা শেষ করার পূর্বেই শুভ্র সারার উপর ঝাঁপিয়ে পড়ে আবারও সারার ঠোঁট জোড়া দখল করে নেয়। সারা হাজার চেষ্টা করেও শক্তপোক্ত পেশিবহুল শরীরের নিচ থেকে ঠোঁট বের করতে পারে না। প্রায় মিনিট 10 পর ঠোঁট ছেড়ে দেয় শুভ্র। সারার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, মাই লিটল বার্ড, এটা শুধু অন্য পুরুষকে আমার শব্দ দ্বারা উচ্চারণ করার জন্য ছিল। তোমার অস্তিত্বের প্রতিটা ভাজে অনলি আমি শুভ্র ব্যতীত কেউ থাকবে না। ফার্স্ট অ্যান্ড লাস্টের পর যদি অন্য কারোর নাম বা কোনো ওয়ার্ড দেখি, এর ফলাফল এর চেয়েও খারাপ হবে। শুভ্র সারাকে ছেড়ে দিয়ে অসময়ে ঢুকে যায়, তারপর শর্ট চালু করে দিয়ে ঠান্ডা পানির নিচে দাঁড়িয়ে ভিজতে থাকে। এদিকে সারার চোখের কোণ ভিজে, অনেক কান্নার ফলে এখন ঘুম পাচ্ছে তার। এখন বিকেল, ঘুমানোর সময়। মোটেও ঘুম আসছে না তার। সারার বুঝতে বাকি রইল না শুভ্র কেন তার সাথে এমন করছে। শুভ্রর শেষ কথাগুলো সারার কাছে কেমন নেশালো অধিকার খাটানো লেগেছে, কেমন যেন শিহরণ বয়ে যাচ্ছে ভিতরে। শুভ্র হঠাৎ মনে পড়ে যায় বইগুলো তো সারার না, সে নিজে লাইব্রেরি থেকে বের করে এনে দিচ্ছে। এই বইগুলো তার স্টুডেন্ট সিদ্ধার্থের। 1 বছর আগে রিলেশন করে বিয়ে করেছে ফরিদকে, আর সে কিনে নিজের বউয়ের সাথে অন্য কাউকে তুলনা করে মেয়েটাকে এত কষ্ট দিল। হুট করে রাগী শুভ্রের মাঝে অনুতপ্তরা বাসা বাঁধল। শুভ্রর খুব মায়া লাগলো।
সারার প্রতি শুভ্র ইচ্ছা করে সারার ঠোঁটে কামড় বসিয়েছে, কারণ ওই ঠোঁটের ভাঁজ দিয়ে অন্য কারোর নাম এসেছে। আসসালামু আলাইকুম। গল্পটা অনেক সুন্দর, শেষ পর্যন্ত থাকবেন।